আপনাদের নিশ্চয়ই মনে আছে, এগুলো ভুলে যাবেন না, যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিএনপির রাজনীতি এবং বিএনপি কতটা কোণঠাসা ছিল। রাজনীতিতে যেমনি কোণঠাসা ছিল, তেমনি একইভাবে গণমাধ্যমগুলোতেও বিএনপি তখন চরমভাবে কোণঠাসা। শুধু না, বিএনপির বিরুদ্ধে তারেক রহমান বিদ্বেষী নীতি বাস্তবায়ন করা হচ্ছিল দেশের বেশিরভাগ গণমাধ্যমে, এবং বাংলা ভিশনে সেটি ছিল একেবারে চূড়ান্ত পর্যায়ে। যেই কারণে বেগম জিয়া এবং জিয়া পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদের ওই রিপোর্টে কিন্তু আমাকে অপেক্ষা করতে হয় নভেম্বর মাসের 21 তারিখে সেনাকুঞ্জের অনুষ্ঠানের মিলন মেলায়। তখন একটি স্বাভাবিক পরিবেশ তৈরি হয়, বিএনপির জন্য একটি ইতিবাচক পরিস্থিতি তৈরি হয়। সেদিন আমি বাংলা ভিশনে বলার সুযোগ পাই যে এই রিপোর্টটি আমি করতে চাই। তার আগে এই কয় মাস কিন্তু আমাকে সেই রিপোর্টটি রেডি করে আমার মোবাইলে নিয়ে পকেটে নিয়ে ঘুরতে হয়েছে। ওই অনুকূল পরিবেশে আমি যখন অনুমতি পাই, তারপর দিন আমার পিটিসি দেওয়ার জন্য একদিন ক্যামেরা দরকার ছিল। বাংলা ভিশনের বার্তা বিভাগে অনুরোধ করেছিলাম একাধিক জনের কাছে, কিন্তু আমি আজকে ক্রেডিট নিতেই চাই, দাবি করতেই চাই। আমি যদি নিজের গরজে, নিজের উদ্যোগে আগস্ট মাসেই সেই রিপোর্টটি রেডি করে যদি আমি নভেম্বর পর্যন্ত অপেক্ষা না করতাম, যদি আমি মিরাজ হোসেন গাজী সেই রিপোর্টটি প্রচার করার জন্য রীতিমতো সংগ্রাম যুদ্ধ না করতাম, বাংলা ভিশনের বার্তা বিভাগের বিপক্ষে অবস্থান নিয়ে যদি আমি জিয়া পরিবারকে বাড়ি ছাড়া করার এই ঘটনা 14 বছর পর যদি টেলিভিশনে প্রচারের জন্য সংকল্পবদ্ধ না হতাম, তাহলে কিন্তু এই ঘটনাটিও অনেক ইস্যুর সঙ্গে ধামাচাপা পড়ে থাকতো। আজকে পর্যন্ত কিন্তু এটি সামনে আসতো না। এই ক্রেডিট আমি দাবি করতেই চাই। এই যে বললাম যে তাহলে হয়তো এই ইস্যুগুলো ধামাচাপায় পড়ে থাকতো, কেউ করতেন না, এরকম তো আরও অসংখ্য রিপোর্ট আছে, আরও অসংখ্য প্রতিবেদন আছে। কই গণমাধ্যমগুলো তো সেগুলো করেননি। আপনারা অনেকে অনেক গণমাধ্যমের দায়িত্ব নিয়েছেন, বিএনপিকে অভিযুক্ত করা হয়েছে, বিএনপিকে দোষ দেওয়া হয়েছে যে বিএনপির লোকজন বিভিন্ন গণমাধ্যমে বসেছেন, দখল করেছেন। কে বিএনপির লোকজন দখল করেছেন? আমি তো একজনও তো দেখি নাই যে এই যে জিয়া পরিবারের বিরুদ্ধে যে অত্যাচার অবিচারগুলো হয়েছে, তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার নামে বছরের পর বছর যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, রাজনীতিতে তাদেরকে ভিলেন বানানো হয়েছে, কই সেগুলো নিয়ে ফ্যাক্ট চেক রিপোর্ট কয়জন করেছেন? আমি আজকে বলতে চাই, কে কী মনে করবেন সেটিতে আমার কিছু যায় আসে না, কারণ আমার কোনো চাওয়া পাওয়ার কিছু নেই, আমার হারানোরও কোনো কিছু বাকি নেই, আমার কোনো প্রত্যাশাও নেই। এটি পরিষ্কারভাবে বলতে চাই। কে আমার পাশে ছিলেন, কারা ছিলেন 5 আগস্টের পর থেকে শুরু করে তারেক রহমান সাহেব দেশে আসার সেই 25 ডিসেম্বর 2025 ওই সময়ে, কঠিন সময়ে কারা গণমাধ্যমে কী করেছেন, কতটুকু ভূমিকা রেখেছেন, আমার কাছে সব রেকর্ড আছে। আমি এগুলো নিয়ে গবেষণা করেছি, তথ্য প্রমাণ সহ এগুলো সব আমার সংরক্ষণে রয়েছে। আমি দেখেছি তখন কারা কী করেছেন, কারা মিরাজ হোসেন গাজীকে তখন ফোন করেছেন। সেই সংখ্যা তো 10 জনও না। গোপনে গোপনে যারা আমাকে সাপোর্ট করতেন ওই সময়, সেই সংখ্যা 10 জনও ছিল না। কিন্তু আমি তো একা সংগ্রাম করেছি, তখন তো সবাই তো দেখেছে। এই ব্যক্তিগত প্ল্যাটফর্মে যুদ্ধ করেছি, তখন কারা কোন মতাদর্শের সব তথ্য প্রমাণ, তাদের ওই সময়কার ফেসবুকের তাদের অ্যাক্টিভিটিগুলোও তো আমার সংরক্ষণে রয়েছে। এগুলো আজকে বলতে চাই, এই কারণে বলতে চাই যে আপনারা যারা আজকে আবার একেবারে অতি বিএনপি হয়ে গেছেন, ভাই আপনার রাজনীতি করার দরকার নেই তো। আপনি তারেক রহমানের পোস্টে কমেন্ট করার দরকার নেই তো। আপনি কোনো জায়গায় গিয়ে বিএনপির পক্ষে মিছিল করার দরকার নেই, আপনার তো বিএনপির তোষামোদী করার দরকার নেই তো, প্রধানমন্ত্রীকে ভালো বলার দরকার নেই তো আপনার। আপনি সাংবাদিক হিসেবে আপনার দায়িত্ব কী ছিল? এই যে তারেক রহমানকে বছরের পর বছর নির্বাসিত থাকতে হয়েছে, তার বক্তব্য বিবৃতিগুলো গণমাধ্যমে প্রচার করতে দেয়নি 10 বছর, 2015 সালের 7 জানুয়ারি থেকে। সেই বক্তব্যগুলো নিয়ে আপনি গবেষণা প্রতিবেদন প্রচার করেন, এটা তো আপনার সাংবাদিকতার দায়িত্ব, সত্যটা তুলে ধরেন। এই যে বলা হতো যে বিএনপি নাকি 4-5বার দেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন করেছে, সেই ঘটনা তো সত্য না, সঠিক না। বিএনপি তো চ্যাম্পিয়ন করেনি, বরঞ্চ বিএনপি আরও দুর্নীতি কমিয়েছে, চ্যাম্পিয়ন করেছে আগের সরকার। সেই তথ্যগুলো তো কেউ তুলে ধরেন নাই, কোনো গণমাধ্যম তুলে ধরেন নাই। তারেক রহমানকে যে বলা হয়েছে তারেক রহমান কি দেশ থেকে পালায় গেছে লন্ডনে, আপনাকে মতো পালাই যায়নি, এই যে জামাত শিবির এনসিপি নেতারা সেগুলো যে বলেছে, কই একটা মিডিয়াও তো প্রচার করেন নাই যে 2008 সালের সেই বাস্তবতা কেমন ছিল। তারেক রহমান যে জীবন সংকটাপন্ন ছিল, মেডিকেল বোর্ড, 4টা মেডিকেল বোর্ড সরকার গঠিত, 4টা মেডিকেল বোর্ডের সুপারিশে সর্বোচ্চ আদালতের অনুমতি নিয়ে তারেক রহমানের জীবন বাঁচানোর জন্য তাকে যে বিদেশে নেওয়া হয়েছিল, একটা গণমাধ্যমকে আপনি বলতে পারবেন 5 আগস্টের পরে এই রিপোর্টগুলো করেছেন। এই যে রাজনীতি নির্বাচনের মাঠে যখন মিথ্যা অভিযোগগুলো দেওয়া হতো, সেটা সত্যটা তুলে ধরাই তো সাংবাদিকতা, নাকি আপনাদের সাংবাদিকতা এখন নতুন করে আপনারা আবার তৈরি করেছেন। বেগম খালেদা জিয়ার ওপর যে জুলুম অবিচার হয়েছে, এখানে বলতেই হয়, বলতে বাধ্যই হচ্ছি, বেগম খালেদা জিয়ার যদি মৃত্যু না হতো, তাহলে আমাদের গণমাধ্যমগুলো বেগম খালেদা জিয়ার
একটা বক্তব্য কিন্তু প্রচার করতেন না। যেরকম খালেদা জিয়া অসুস্থ হওয়ার আগ পর্যন্ত এবং তারপরেও ওনাকে নিয়ে কয়টা মিডিয়া কয়টা রিপোর্ট করেছিলেন। এখন একজন মরে গেলে আপনি তার জন্যে করেছেন, এটি আপনার ব্যবসায়িক স্বার্থে আপনি করেছেন। গণমাধ্যমগুলোর পেশাদারিত্বের জন্য যদি করতেন তাহলে প্রতিপক্ষের অপপ্রচারের জবাব দিতেন। একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে যদি কোনো সরকারের পতন হয়, সেই সরকারের অন্যায় অবিচারগুলো কী সেগুলো তো তুলে ধরার চেষ্টা কেউ করেন নাই। উল্টো ওই বিএনপির বিরুদ্ধে জামাত শিবিরের প্রচারণা অপপ্রচারগুলো আপনারা আরও বেশি করে প্রচার করেছেন। সেই জায়গাতে আমি মিরাজ হোসেন গাজী, আমি আমার সাংবাদিকতার নীতি নৈতিকতা ঠিক রেখে আমি আমার দায়িত্বটুকু পালন করার চেষ্টা করেছি। জিয়া পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল অন্যায়ভাবে, তখন আইন আদালতের দোহাই দেওয়া হয়েছিল। 2023 সালে তখনকার প্রধানমন্ত্রী নিজে স্বীকার করেছিলেন যে বহু আগেই তিনি প্রতিজ্ঞা করেছিলেন ওই বাড়ি থেকে বের করে দেবেন সুযোগ পেলে, এবং বের করে দিয়েছি। আমি যখন এই ডকুমেন্ট 2023 সালে পেয়েছি আমি সেটি সংরক্ষণে রেখেছিলাম। 5 আগস্টের পরে আমি আগস্ট মাসের শেষে এই রিপোর্টটি রেডি করি, কিন্তু তখন বাংলা ভিশনে বিএনপি বিরোধী এবং তারেক রহমান বিদ্বেষী সম্পাদকীয় নীতি যেভাবে বাস্তবায়ন করা হচ্ছিল, রীতিমতো তখন বিএনপির পজিটিভ কোনো রিপোর্টের প্রস্তাবনা উল্লেখ করব সেই বাস্তবতা সেখানে ছিল না। এখন ভুলে গেছেন হয়তো অনেকেই। আমি অপেক্ষা করতে করতে নানা চেষ্টা তদবির নানা রকম প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে যেতে পরে আমি নভেম্বর মাসের 21 তারিখে যখন সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া সহ এনসিপি, জামাত, এরপরে ডক্টর মোহাম্মদ ইউনূস সবাই যখন এক জায়গায় হলেন, একটি মিলন মেলা, সবাই পরিবেশটা তখন একটা ইতিবাচক পরিবেশ রাজনীতিতে, আমার বার্তা বিভাগেও তখন একটি পজিটিভ বাতাস আমি দেখলাম। ওই সুযোগে আমি প্রস্তাবনাটা দিয়ে এই রিপোর্টটি করার জন্য আমি অনুমতি নিয়ে নিই। কিন্তু তারপরেও অনুমতি পাওয়ার পরও বাংলা ভিশনে বার্তা বিভাগে সংশ্লিষ্টরা আমাকে ক্যামেরা পর্যন্ত দেয়নি এই রিপোর্ট করার জন্য, ক্যামেরা পর্যন্ত দেয়নি। এরপর আমি আমার মোবাইল ফোন দিয়ে গণভবনের সামনে পিটিসি ধারণ করে 23 নভেম্বর যখন এই রিপোর্টটি টেলিভিশনে প্রচার করি, তখন কিন্তু সারা দেশে হইচই পড়ে যায় এবং সবগুলো গণমাধ্যম কিন্তু এই রিপোর্টটি তখন প্রচার করে। নাইলে কেউ করতেন না। মিরাজ হোসেন গাজী আজকে এই ক্রেডিট নিতে চাই, এবং এই রিপোর্ট করার খেসারত হিসেবে আর সবশেষ জুলাই গণঅভ্যুত্থানে বিএনপি এবং তারেক রহমানের ডকুমেন্টারি তৈরি করার জেরে চূড়ান্তভাবে কিন্তু আমি বাংলা ভিশনের এই গ্রুপটির প্রতিহিংসার শিকার হতে হয় এবং বাংলা ভিশন থেকে আমাকে চাকরিচ্যুত হতে হয়, বরখাস্ত হতে হয়, শুধুমাত্র জিয়া পরিবারের পক্ষে অবস্থান নেওয়ার কারণে। আর তথাকথিত ওই যে জামাত শিবির বন্ধুরা যে বলে কথিত দালালি, হ্যাঁ বিএনপি একমাত্র দালাল, আমার দেখে নেবেন, খাইয়ে দেবেন, অমুক নির্বাচন আগে অনেক বলছেন যারা, তাদের কথা সত্য। আমি একমাত্র দালালি করেছি। কোন দালালি করেছি? গণমাধ্যমগুলো যেটা দায়িত্ব ছিল সবার করার, কেউ করে নাই, বাংলা ভিশনও করে নাই। আমি আমার বাংলা ভিশনের স্রোতের বিপরীতে থেকে যুদ্ধ করে সংগ্রাম করে সেই রিপোর্টগুলো আমি তৈরি করেছি, প্রচার করার চেষ্টা করেছি, যতক্ষণ করেছি। এরপরে টেলিভিশনে যখন প্রচারের অনুকূল পরিবেশ নষ্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়, এরপরে আমি আমার ব্যক্তিগত এই ডিজিটাল প্ল্যাটফর্ম গড়ে তুলি, ওপেন মিডিয়া সেল, MHG লাইভ, মিরাজ হোসেন গাজী লাইভ, এই ইউটিউব ফেসবুক এই প্ল্যাটফর্মে আপনার এই দুটি লোগোতে MHG লাইভ এবং ওপেন মিডিয়া সেল, এই দুটি লোগোতে 400-500 মতো প্রতিবেদন আমি করেছি এই 1.5 বছরে। এর মধ্যে 150 মতো রিপোর্ট আছে যেগুলো জিয়া পরিবারকে নিয়ে। 150। আপনি যে যত বড় সমালোচক হন, যত বড় সাংবাদিক হিসেবে আপনি আমার বিরোধিতা করেন, বিএনপির বিরোধিতা করেন, তারেক রহমানকে অপছন্দ করেন, যত বড় সমালোচক আপনি হন, বিরোধিতাকারী হন, আপনি এই ওপেন মিডিয়া সেল, MHG লাইভ এই ইউটিউব চ্যানেলে গিয়ে এই যে বিশেষ প্রতিবেদন মিরাজ হোসেন গাজী এই প্লেলিস্টে যাবেন, 130-40টা রিপোর্ট আছে, দেখবেন। এক্সক্লুসিভ পলিটিক্যাল রিপোর্ট আছে, দেখবেন। দেখার পরে 80% আমি এটি নিজেই স্বীকার করছি, 80% রিপোর্ট যে কোনো সম্পাদকীয় নীতি, যে কোনো সরকারের সময় সম্পাদকীয় নীতি যত আপনি বিএনপি বিরোধী হন না কেন, ন্যূনতম যদি আপনি সাংবাদিকতা করতে চান তাহলে আপনার সম্পাদকীয় নীতি অনুযায়ী এই রিপোর্টগুলো প্রচার উপযুক্ত, প্রচার উপযোগী। আমি এটি চ্যালেঞ্জ করে বলতে পারি, একজন যদি দেখাইতে পারেন যে এই রিপোর্টটা মিথ্যা বা অসত্য তথ্য দিয়ে করা হয়েছে, আমি যে কোনো শাস্তি মাথা পেতে নিব। এই চ্যালেঞ্জ আমি প্রকাশ্যে রাখতে চাই। এই যে জিয়া পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদ করার আসল ঘটনা 14 বছর পর নিজের পরিকল্পনায়, নিজের উদ্যোগে, নিজের এডিটিং প্যানেলে এডিট করে বাংলা ভিশনের বার্তা বিভাগের প্রতিকূলতা, প্রতিবন্ধকতা, স্রোতের বিপরীতে থেকে তাদের অসহযোগিতা মোকাবিলা করে, এমনকি বাংলা ভিশন ক্যামেরা পর্যন্ত দেয়নি। এরপরে আমি বিকল্প হিসেবে আমার মোবাইল ফোন ব্যবহার করে
এক ছোট ভাইকে সাথে নিয়ে গিয়ে গণভবনের সামনে সেই পিটিসি দিয়ে ফুটেজ ধারণ করে এরপরে কিন্তু এই রিপোর্টটি বাংলাদেশনে প্রচার হয়। আর এই যে প্রচার হলো, এই যে বিএনপির জন্য একটা ইতিবাচক মনোভাব দেশবাসীর মধ্যে একটা ইমেজ তৈরি হলো, বেগম খালেদা জিয়ার উপর, জিয়া পরিবারের উপর জুলুম অবিচারের সেই 14 বছর আগের ঘটনা আবারও সামনে যে তুলে ধরা হলো, এরপরে সবগুলো গণমাধ্যম কিন্তু সেগুলো প্রচার করে সেই রিপোর্ট, নইলে কিন্তু হয়তো কেউ করতেন না। ওপেন মিডিয়া সেল।